রিপন ঘরে এসেও চিল্লাচিল্লি করে। ফিরোজকে দেখে নেবে সে। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। শ্যামা আজকে আর কলেজে যায়নি। আপন দুজন মানুষের মাঝে এই দ্বন্দ্ব দেখে আর কোথাও যাবার জোর পায়নি। ফারিয়াও বাড়ি ফিরে গেছে। ফিরোজ কিছুক্ষণ শক্ত চোখে শ্যামাকে দেখেছে, তারপর দ্রুত পদক্ষেপে ভেতরে চলে গেছে। এই একটু তাকানোতেই শ্যামার ভেতরটা কষ্টে ভেঙে চুরে গেছে। রক্তলাল চোখে যে অপমানে ভরপুর ছিল তা শ্যামা এত দূর থেকেও টের পাচ্ছিল। সবার ভাষ্যমতে রিপন ফিরোজকে অনেকক্ষণ ধরে খোঁচা মেরে কথা বলছিল। ফিরোজ প্রথমে ঠান্ডা মাথায় বোঝালো, পরে রেগে যায়। রিপন প্রথমে ফিরোজের গায়ে হাত তুলেছে। এত বড় ছেলেকে সবার সামনে মানে কি অপমানের না? অপমানিত হয়ে ফিরোজ কেন চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে? সেও পাল্টা আক্রমণ করেছে। ভাগ্য ভালো তখন তাদের কাছে লোক ছিল, ওনারাই দুজনকে ছাড়িয়ে নেন। উপস্থিত সবার কথা শুনে স্বপন ইসলাম বুঝতে পারে দোষটা ওনার ছেলেরই। ফিরোজ যেমন খারাপ তেমনি ওনার ছেলে কেমন তেরা এটাও ওনার জানা আছে। রিপনের হম্বিতম্বি দেখে স্বপন ইসলাম ধমকে বললেন, গাধার মতো লাফাচ্ছিস কেন? রিপন ডাকে ফুসফুস করে বলল, আব্বা, ফিরোজার জানেন কি করছে? আমার জানার দরকার কি? তুই কুত্তার মতো লাগতে গিয়েছিস কেন? ও এত বড় বড় কথা বলে কেন? তাতে তোর কি? আমাদের দল কি খারাপ নাকি? ওর দল নিয়ে এইসব কথা আমার সহ্য হয় না। যার যার দল তার কাছে ভালো হবে, এটাই স্বাভাবিক। তাই বলে গায়ে হাত তুলবি? রিপনের সামান্য পরিমাণ অনুশোচনা নেই। সে রগরগে কণ্ঠে বলল, ভালো করেছি, মেরেছি। দরকার হলে লাশ বানিয়ে কবর দিয়ে ফেলবো। রিপনের কথাই সে আমার বুকের খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। বড় বড় চোখ দুটো পানিতে টই টই হয়ে যায়, হাত পা তিরতির করে কাঁপতে থাকে। ফাতেমা বেগম আতকে উঠে বলল, এসব কি বলিস রিপন? মাথা ঠিক আছে? রিপন চুপ করে থাকে। ফাতেমা বেগম বলে যায়, ফিরোজ নেতা ফেতা পোলাপান, ওর সাথে টক্কর দেওয়ার কি দরকার? তো নেতা বলে কি ওর আঙ্গুল চুষতে হবে নাকি? স্বপন ইসলাম ধমকে বলেন, চুপ কর বেয়াদব। দলকে তুই আমার থেকে বেশি ভালোবাসিস নাকি? চুপ থাকতে না পারলে বাড়ি থেকে বেরোবি না। হঠাৎ রিপন শ্যামার দিকে তাকিয়ে বলল, ওই বাড়িতে যাবি, তোর পায়ের খুরা ভেঙে ফেলবো। অসভ্যদের সাথে কোনো সম্পর্ক নেই, মনে রাখিস। শ্যামা কেঁপে ওঠে। ওই বাড়িতে যাওয়া মানে তার বান্ধবীর কাছে যাওয়া। কিন্তু শ্যামা যে বান্ধবী ছাড়াও আরেকজনের কাছে যায় এই কথা কি কেউ জানে? না, জানে না। জানলে রিপন এতক্ষণে তাকে ইচ্ছে মতো মার দিত, কিংবা জানে মেরে ফেলতেও দ্বিধা করতো না। শ্যামা কিছু না বলে তাকিয়ে থাকে। অজানা ভয় আতঙ্কে কলিজা শুকিয়ে খড়খড়ে হয়ে যায়। রিপন গজগজ করতে করতে রুমে চলে যায়। কেউ শ্যামার চোখের পানি দেখার আগে সে তার ছোট্ট রুমে চলে যায়। বুকে এত যন্ত্রণা হচ্ছে, কালকে পাও বৃষ্টির ফোঁটা না ধরতে কি মিলিয়ে যাবে? অনাবৃষ্টির মাঠে প্রথম ভালোবাসার বৃষ্টি সে মন ভরে গ্রহণ করতে পারল না। ফিরোজ কি আবারও কঠিন হয়ে যাবে? ফিরোজের রাগে লাল হওয়া চোখের কথা মনে পড়ে শ্যামার ভয় হয়। প্রচণ্ড ভয়ে কুকড়ে যায় অতি সাহসী প্রেমী হৃদয়। ফ্যাল ফ্যাল চোখে কাঁদতে থাকে। সে কি করবে কিংবা কি করা উচিত বুঝতে পারে না। ফিরোজকে ফোন দিতে গিয়েও দেয় না, যদি আরও রেগে যায়। সপ্তাহখানেক চলে যাবার পরও শ্যামা ফিরোজের সাথে যোগাযোগ করতে পারে না। সম্ভবত ফিরোজ তাকে সব দিক দিয়েই ব্লক করে রেখেছে। সে যোগাযোগের কোনো মাধ্যম পাচ্ছে না। ফারিয়ার থেকে শুনেছে সেদিন ফিরোজকে নাকি মোহাম্মদ আলী খুবই বকাবকি করেছেন। রাস্তাঘাটে এসব করার জন্য উনি প্রচণ্ড রেগে গেছেন। শ্যামা লুকিয়ে ফারিয়াদের বাড়িতে গিয়েছিল, কিন্তু ফিরোজের দেখা পায়নি। ব্যথিত মনে ফিরে এসেছে। এই 7 দিন শ্যামা যে কত কেঁদেছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেদিন রাতে ফিরোজের কথায় একটু সম্মতি ছিল, গলার স্বর ছিল কোমল। শ্যামা যেন আশকারা পাচ্ছিল। ক্ষুধার্ত মন এইটুকু আশকারা পেয়েই আরও বেশি পাবার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আরও বেশি পাবার তুলনায় যোগাযোগই যখন বন্ধ, তখন শ্যামার মনে হয় সে মরে যাবে। এই জীবনে ফিরোজকে আপন করে পাওয়া হবে না। থুতনিতেই ইচ্ছে মতো আদর দেওয়া হবে না। কত অপূর্ণতা নিয়ে শ্যামা মরে যাবে ভাবতে সে ডুকরে কেঁদে ওঠে। মোবাইলটা অযত্নে পড়ে আছে। মোবাইলের ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায় যে অবস্থা। শ্যামা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বন্ধ হয়ে যাক, সব বন্ধ হয়ে যাক, আমার জীবনও বন্ধ হয়ে যাক।
ফিরোজকে ছাড়া কোনো কিছু চলার দরকার নেই। ফিরোজ ফ্লোরে বসে আছে, মাথাটা বিছানায় হেলানো। সে একটু শান্তি পাচ্ছে না। বুকের পাখি ছটফটিয়ে জানান দিচ্ছে শান্তি নেই কোথাও, এক ফোঁটা শান্তি নেই। বুকের এমন ছটফটানি কারণ ফিরোজ জানে, এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শ্যামা। শ্যামাকে নিয়েই তার মনে যত জল্পনা কল্পনা। সেদিন অহেতুক কারণে রিপন তার সাথে ঝগড়া করেছে, আর সে কখনো ভাবিনি সামান্য কথা কাটাকাটি এভাবে মারামারিতে রূপ নেবে। রিপন সবসময় উগ্র স্বভাবের, শ্যামা তাকে ভালোবাসে এটা শোনার পরেও অনেক ঝামেলা করবে, এমনকি শ্যামাকে মারতেও পারে। তাই সে চাচ্ছিল শ্যামাকে দূরে সরাতে। শ্যামার ফ্যামিলি মানবে না, আর ফিরোজের ফ্যামিলিও মানবে না। সেদিন মোহাম্মদ আলী ফিরোজকে ধমকে বলেছেন, রিপনরা ছোট বংশের মানুষ, মান সম্মানে কোনো ভয় নেই। ওদের সাথে তর্ক করে নিজের সম্মান নষ্ট করার কোনো মানেই হয় না। ওদের ছোঁয়ার বাইরে থাকলেই মঙ্গল, আমরা যেন ওদের সাথে কথা বলতে না দেখি। ফিরোজ জানে তার আব্বা বরাবরের মতো অহংকারী নাকুচু স্বভাবের মানুষ। উনি কখনো ফিরোজের স্ত্রী হিসেবে শ্যামাকে মানবেন না। ফিরোজ তাই নিজেকে আটকাতে চেয়েছিল, সব যোগাযোগ বন্ধ করে নিজের অনুভূতি আটকাতে চেয়েছে, কিন্তু আটকাতে পারল কই? কারণে অকারণে মেয়েটাকে মনে পড়ছে, না চাইতেও নিঃশ্বাস হচ্ছে বিষাদের মতো। সারাক্ষণ মেজাজ সপ্তম আকাশে চড়ে বেড়াচ্ছে, না চাইতেও মানিব্যাগ বের করে নীল কাগজটা নাকে চেপে ধরেছে, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। একটা মানুষ আরেকটা মানুষকে এত মিস করতে পারে ফিরোজের ধারণা ছিল না। লাভ ইউ সোনা পাখি। শ্যামার বলা এই কথাটা ফিরোজের কানে এখনো বাজছে। এত মিষ্টিও কোনো কথা হয়? বুকে প্রেমের ঘন্টা ঢং ঢং করে বেজে যায়। তার এতদিনের ঘৃণা অবহেলা উধাও হয়ে সেখানে ভালোবাসার বীজ মাথা নাড়ে দিয়ে উঠল। ফিরোজের মনে হচ্ছে শ্যামাকে ছাড়া তার চলবে না, মেয়েটাকে ছাড়া একটুও ভালো থাকা যাচ্ছে না, একটুও শান্তি পাওয়া হচ্ছে না। যে কোনো মূল্যই হোক এই পাগলকে তার মনের হাসপাতালে ভর্তি করাতেই হবে। না মানুক কারোর ফ্যামিলি, তাতে কি আসে চাই? সে শ্যামাকে চায়। এর চেয়ে দুর্বল সত্য কি হতে পারে? দুজন এক হতে হলে যদি রক্ত গঙ্গা বইয়ে দিতে হয়, তাহলে তাই সই। ফোনটা বের করে গুনে গুনে 7 দিন পর তার পাগল পাখির কাছে ফোন দিল। 2 বার রিং হওয়ার পরেই ফোন রিসিভ হয়। শ্যামা কখনো ভাবিনি ফিরোজ তাকে ফোন দেবে। ফিরোজের ফোন দেখেই অভিমানে কেঁদে দেয়। ফোন রিসিভ করে কেঁদে কেঁদে বলো, ভালোবাসি না, এভাবে কষ্ট দিতে হয়? শ্যামার কান্না জড়িত কণ্ঠ শুনে ফিরোজের বুকে শুল ফোটে। বুকের বাম পাশে যেন সূক্ষ্ম চিনচিনে ব্যথা হয়। নরম গলায় পড়ল, সরি। ফিরোজের আত্মসমর্পণ শ্যামাকে আরও কাঁদায়। সরি, কত কেঁদেছি জানেন? আমাকে আপনি এত কষ্ট দেন কেন? ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, আমার কি দোষ? আমি যদি কষ্টে মরে যেতাম তো? ফিরোজ মনোযোগ দিয়ে শ্যামার কথাগুলো শুনে বলল, তোমাকে মরতে দিব না, তুমি আমার। ফিরোজ আর কি বলছে শোনা যাচ্ছে না। শ্যামা কান থেকে মোবাইল নামিয়ে দেখে মোবাইল বন্ধ হয়ে গেছে। এদিকে কারেন্টও নেই। রাগিয়ে দুঃখে শ্যামা ফুপিয়ে কাঁদল। কতদিন পরে ফোন দিয়েছে, আর সে কিনা মোবাইলের ব্যাটারি লো বানিয়ে রেখেছে। হাতে কোনো উপায় না থাকে শ্যামা বিছানায় বসে থাকে। ফিরোজের মুখের বাকি কথাটা কি ছিল আর একটু শুনতে পেলে কি ক্ষতি হতো? ফোন কেটে গেলে ফিরোজ আবার ফোন করে, কিন্তু তাকে নিরাশ করে ফোন বন্ধ বলে ঘোষণা দেয়। ফিরোজ উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যের দিকে হাঁটে। আজকে মন ভরে না দেখলে কিংবা কথা না বলে তার কলিজা ফেটে যাবে। শ্যামার রুমের টিনের হাতের আঙ্গুল দ্বারা হালকা করে টুকা দেয়। ভেতরে শব্দ পেলে ফিরোজ ফিসফিস করে ডাকলো, হ্যালো গেঞ্জি চোর। ফিরোজের কণ্ঠ শুনে শ্যামা ফট করে জানালা খুলে দেয়। ফিরোজ জানালার শিক ধরে পড়ল। কি ব্যাপার গেঞ্জি চোর? আমাকে তো ভয় পাও কবে থেকে যে ভয়ে ফোন কেটে দিয়েছো? শ্যামার কিছুই বিশ্বাস হচ্ছে না। ফোন কাটার কারণে যে ফিরোজ তাদের বাড়িতে চলে আসবে এটা সে কল্পনাও করেনি। ফিরোজের কথায় মাথা নেড়ে না করে বলল, মোবাইল বন্ধ হয়ে গেছে। ফিরোজ লাইটের হালকা আলো শ্যামাকে দেখে বলল, বাইরে আসতে পারবে নাকি চলে যাব? ফিরোজ এসেছে আর শ্যামা যাবে না, তা কি করে হয়? শ্যামা দরজা খুলে বেরিয়ে যায়। ফিরোজ হেঁটে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। আশেপাশে ঝিঝি পোকার মেলা বসেছে। অদ্ভুত শব্দে রাতটা কেমন গা চমচম করে দিচ্ছে। শ্যামা কাছে এসে দাঁড়ালে ফিরোজ বলল, তারপর কি খবর? শ্যামার অভিমান হয়, গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আপনি বুঝেই এসব করেন তাই না? কি করলাম? আমাকে কষ্ট দেন। কষ্ট পেয়েছো?
পাবো না। আপনি জানেন না আপনি আমার কি। ফিরোজ হাসে, মিহি গলায় বলল। আমি তোমার কি? শ্যামা অন্ধকারে ফিরোজকে দেখার বৃথা চেষ্টা করে বলল। আপনি আমার জান। আমার শরীরের প্রতিটা রক্তকণিকায় আপনি মিশে আছেন। শ্যামার কথা শুনে ফিরোজ কিছু বলে না, চুপ করে থাকে। মনে মনে ভাবে শ্যামা বোধহয় তার রক্তে মিশে গেছে, তা না হলে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তার কেন শ্যামাকে মনে পড়বে। সে তারপরও স্বীকার যায় না। পাগলামি বন্ধ করতে পারবে না? শ্যামার ঠোঁট ফুলে ফুপিয়ে ওঠে। আমার এসব আপনার কাছে পাগলামি মনে হয়? আরে আবার কাঁদো কেন? শ্যামা কথা বলে না। ফিরোজই আবার বলে। তোমার ভাই যা চিজ, উফ, এসব জানলে তোমাকে মেরে ফেলবে। জানের মায়া নেই নাকি? আপনি একবার ভালোবাসুন প্লিজ জান, কবরে চলে যেতেও দ্বিধা করব না। ফিরোজ অপলক তাকিয়ে থাকে। মরতে হবে না। কথা দিন আর এমন করবেন না। যাই হোক যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। আপনার সাথে কথা না বললে আমার দম আটকে আসে। ফিরোজ শ্যামাকে দেখে কত সহজে মনে সব কথা বলে দেয়। সে কেন পারে না? সে কেন শ্যামার মতো নিজেকে শক্ত খোলস থেকে বের করতে পারে না? শ্যামার কথাই মাথা নেড়ে বলল। আচ্ছা তুমি যা বলবে তাই হবে। শ্যামা খুশি হয়। ফিরোজ হাতের মোবাইলে লাইট জেলে শ্যামার মুখের দিকে করে। লাইটের আলোয় শ্যামার চোখ বন্ধ করে ফেলে। আটকে উঠে বলল। কি দেখেন? ফিরোজ নিভু গলায় বলল। আপনাকে দেখি ম্যাডাম। শ্যামা যেন একটু লজ্জা পেল, মাথায় ঘোমটা টেনে আর একটু বড় করতে চাইল। ফিরোজের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কেমন নেশা নেশা। ফিরোজ শ্যামাকে দেখে নিয়ে বলল। তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ বুঝে শুনে, ঠিক আছে? শ্যামা অন্যরকম গলায় বলল। আগুনে তো ঝাঁপ সেই কবেই দিয়েছি। আমার হৃদয় কবে থেকেই পুড়ছে, অথচ ভালোবেসে নেভানোর মানুষ নেই। যার জন্য এই জ্বলন পোড়ন সে দেখেও দেখে না, স্বেচ্ছায় আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ফিরোজ মুগ্ধ হয়ে শ্যামার কথাগুলো শুনে শ্যামা আবারও বলল। আমাকে ভালোবাসেন তো? ফিরোজ অপকটে বলল। না। ভালো না বাসলে এই রাত দুপুরে দেখা করতে আসেন কেন? কিসের দায়? সেটাও বলতে হবে? হবে। আপনি কেন আসেন বলেন? জানি না। জানেন কিন্তু বলবেন না। ফিরোজ কথা বলে না। সে আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত উল্টাপাল্টা কিছু করে ফেলবে। সে বলল। অনেক রাত হলো, বাড়ি যাও। শ্যামা চুপসে যায়। কচি পাতায় বিষের ফোঁটা পড়লে যেমন পাতা তৎক্ষণাৎ নেতিয়ে যায়, শ্যামাও তেমন নেতিয়ে গেল। বড় বড় চোখে পানিতে টই টই হয়ে গেল। তার এত কথার কোনো দাম নেই। অভিমানে টলটলে হয়ে বাড়ির দিকে পা বাড়ে। ফিরোজ চমকে যায়। একবার বলাতেই চলে যাচ্ছে কেন? ও তো এমন না। ফিরোজ পত্রোধ করে বলল। কই যাচ্ছ? শ্যামা ধরা গলায় বলল। বাড়িতে। কেন? আপনি না চলে যেতে বললেন। আমি বললেই চলে যাবে? যাব না। না, জোর করে থাকবে। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে বলল। জোর করে সব আদায় করা যায় না। ফিরোজ মুচকি হেসে বলল। চোরেরা সব পারে। গেঞ্জি চুরি করতে পারে, মন তো পারে না। ফিরোজ শ্যামার খুব কাছে আসে। যতটা কাছে আসলে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের আলিঙ্গন হয় ততটা। ফিসফিস করে বলল। গেঞ্জির সাথে মনটাও নিয়ে গেছো। শ্যামা অবাক হয়ে বলল। মন তো কথা শোনে না। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে বলল। শোনে না? আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। কি বলবো? যা ইচ্ছা। শ্যামা ফিরোজের চোখের দিকে তাকায়। আপনি আমার হয়ে যান। ফিরোজ হাসে। এত কাছে কোনো ছেলের হাসি দেখে শ্যামার মন কেঁপে ওঠে। এক পা পিছিয়ে বলল। কি হলো, হাসেন কেন? শ্যামা এক পা পিছালে ফিরোজ এক পা সামনে আনে। শ্যামার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আমাকে পাগল না বানালে হচ্ছিল না? পাগলের পাগলামি সহ্য হবে তো শ্যামা পাখির? শ্যামা কেঁপে ওঠে। দম আটকে তাকিয়ে থাকে ফিরোজের দিকে। এ কি সেই ফিরোজ যে কথায় কথায় কাঁদাতো? শ্যামার শখ খাওয়া চেহারার দিকে তাকিয়ে ফিরোজ ফিসফিস করে বলল। মধুমাস বোধ হয় খুবই নিকটে। মধুরানী কি মধুরাজার অভিষেকের জন্য প্রস্তুত? শ্যামা কথা বলতে পারে না। ফিরোজ খুব যত্নে শ্যামার হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে নেয়। নরম হাতটার উল্টো পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল। প্রস্তুত না হলে নাই, আমি অভিষেক করবই। ছোট মেয়েকে দাবানলে পোড়াতে হলেও মধুরাজা হতে হবে। শ্যামা এত সব না পাওয়ার সুখ একসাথে পেয়ে বোকা হয়ে যায়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রচণ্ড উত্তেজনায় শরীর কাঁপে থরথর করে। মুখে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ভাঙ্গা ভাঙ্গা গলায় উচ্চারণ করে। ফিরোজ ভাই। ফিরোজ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শ্যামার মুখে ফিরোজ ভাই ডাকটা শুনে তাকায়। তারপর হঠাৎ করে বলল।
আর একটু নিজেকে লুকোতে পারলাম না। শ্যামা এত পরিমাণ অবাক হয়েছে যে কোনো কথা বলতে পারছে না। সে বলল। এসব কি সত্যি? ফিরোজ ফিসফিস করে বলল। আমি কিন্তু খুবই ভয়ানক প্রেমিক হব শ্যামা, বসন্তের রাজা বলে কথা। তারপর থেকে কানের সাথে ঠোঁট লাগায়। শ্যামা কেঁপে ওঠে, শিহরণ জাগে সারা দেহে। ফিরোজ রয়েছে বলল। ভালোবাসি আমার গেঞ্জি চোর। আজকে শ্যামার দিনটা আগের থেকে অনেক বেশি রঙিন মনে হচ্ছে। শুকে শুকে ডানা ঝাপটাতে ইচ্ছে করছে। আয়নার সামনে দাঁড়িয়ে যে কত রকম অঙ্গভঙ্গি করেছে তা শ্যামা ছাড়া কেউ জানে না। ঠোঁটের কানিসে রিনরিনিয়ে সুরে সারাক্ষণ গান বাজে, মুখে মুচকি হাসি লেগেই থাকে। গতকাল রাতের মধুর স্মৃতি মনে হয়ে গা শিরশিরে অনুভূতি হচ্ছে, অথচ তাদের মাঝে খারাপ কিছু হয়নি, হয়েছে ভাবের আদান প্রদান। এই ভাবের আদান প্রদানেই সে হাজারো অনুভূতি বহল লুকিয়ে আছে, যা শ্যামাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে ফিরোজের পাখির সর্বাঙ্গ। শ্যামা চোখ বন্ধ করে বিছানায় পড়ে থাকে, চোখে ভাসে গতকালের মুহূর্তগুলো। ফিরোজ রয়ে শুয়ে বলে। ভালোবাসি আমার গেঞ্জি চোর। শ্যামা বোধহয় এতটাও অবাক হতো না যতটা অবাক হয়েছে ফিরোজের এই স্বীকারোক্তি শুনে। অবাকের পাশাপাশি লজ্জা চেপে ধরে তাকে। এতদিন যাকে পাগলের মতো একান্ত নিজের করে চেয়েছে, তার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ডাঙ্গায় ওঠা মাছের মতো ছটফট করেছে। আজকে সেই কাঙ্ক্ষিত মানুষটার মুখ দিয়ে ভালোবাসার শব্দগুলো শোনার পর লজ্জায় শ্যামার হাত পা ঠান্ডা হয়ে আসে। কোনো কথা বলার শক্তি হারিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। ফিরোজ আস্তে করে বলে। কি হলো? শ্যামা নিজেকে ধাতস্থ করে। এখন চুপ থাকার সময় না, এখন কথা বলার সময়। সে বুঝে পায় না তার এত লজ্জা আসলো কই থেকে। শুকনো ঢোক গিলে গলা ভিজাতে চায়, তারপর থেমে থেমে বলো। সত্যি? আমাকে কি মিথ্যুক মনে হয়? না। এতদিন তো এটা শোনার জন্যই বেশ কসরত করেছো, এখন এই সত্য মিথ্যা যাচাই করছো? শ্যামা মাথা নেড়ে না করে। যাচাই করব কেন? আমার আসলে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কল্পনা, তাই জিজ্ঞেস করেছি। ফিরোজ একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়, মাথাটা কাত করে শ্যামাকে দেখে বলো। বাড়ি যাও, গিয়ে একটা ঘুম দাও, সকালে স্বপ্ন না বাস্তব টের পাবে। শ্যামা যায় না, পাগুলো পাথরের মতো ভারী মনে হচ্ছে। শ্যামার কোনো নড়চড় নেই দেখে ফিরোজ আবারও বলল। যাও। শ্যামার মোটেই বাড়ি যেতে ইচ্ছে করছে না তার। এখন ভয়ঙ্কর সব ইচ্ছে করছে। ভয়ঙ্কর ইচ্ছাটা হচ্ছে ফিরোজ তার সদ্য স্বীকৃতি দেওয়া প্রেমিক পুরুষকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। সেইবার জড়িয়ে ধরাতে যে থাপ্পড় দিয়েছিল, এখনো মনে হলে তার কান টনটন করে ওঠে। তাই সে আর ইচ্ছে পূরণের দিকে গেল না। যদি এই সুখের মুহূর্তে আবারও কান ব্যথা বানিয়ে দেয়। এই পুরুষের সাথে বিশ্বাস নেই সে তার ইচ্ছা নিভিয়ে দেয়। আস্তে করে বলো। বাড়ি যেতে ইচ্ছে করছে না। ফিরোজ সোজা হয়ে দেয়। কেউ দেখতে পেলে কি অবস্থা হবে জানো? শ্যামা কথা বলে না, চুপ করে তাকিয়ে আছে। সে নিজেও জানে রাতে দেখা করা খারাপ মানুষ দেখলে কথা রটাতে দেরি করবে না। ফিরোজ চুপ থেকে বলো। বাড়ি যাও, ফোন দেব, ওকে? শ্যামা মাথা নেড়ে সায় দেয়। শ্যামা বাড়ির দিকে হেঁটে গেলে ফিরোজও তার বাড়িতে চলে যায়। তার কেমন যেন লাগছে, কেমন ফাঁকা ফাঁকা অনুভূতি। শ্যামা চোখ বন্ধ করে শুনতে পেল কাঠের দরজায় ধুমধাম শব্দ করে ফারিয়া সমানতালে ডেকে যাচ্ছে। ফারিয়া এই সময় কেন? সে উঠে দরজা খুলে দেয়। ফারিয়া হাসি মুখে ভেতরে এসে শ্যামার মাথায় থাপ্পড় দিয়ে বলল। দিন দুপুরে দরজা লাগিয়ে কি করিস? শ্যামার মুখে লাজুক হাসি। সে এতদিন সব কিছু লুকিয়ে রাখতে পারলো, এখন আর লুকিয়ে রাখতে পারছে না। তার মুখে লাজুক হাসি দেখে ফারিয়ার ভুরু কুঞ্চন হয়ে যায়। এই, তুই প্রেম করিস না তো? শ্যামা ভাবলো ফিরোজকে না জেনে কাউকে বলা ঠিক হবে না। সে মাথা নেড়ে বলল। আরে না না না, ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। আচ্ছা চল, মার্কেটে যাব, কিছু কেনার আছে। শ্যামা ফারিয়ার কথা মতো রেডি হয়ে মার্কেটে চলে যায়। হঠাৎ মার্কেটে যাচ্ছিস কেন? দরকার আছে, আগে হোটেলে চল, টাকা আনবো। শ্যামা ভাবে যদি ফিরোজ থাকে তো তার কেন জানি ফিরোজের সামনে যেতে লজ্জা লাগছে, কিন্তু দেখার লোভ সামলাতে পারল না। ধীর পায়ে ফারিয়ার পিছু পিছু হোটেলে গেল। ভাগ্য বুঝি আজকে শ্যামার পক্ষে ছিল। ফিরোজ ক্যাশিয়ারে বসে আছে। অন্যদিনের মতো ফারিয়া কাছে গেলেও শ্যামা যায় না, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে আর চোখে ফিরোজকে দেখে।
ফিরোজ মুচকি হাসে। শ্যামার এই রূপ তার কাছে অপরিচিত। শ্যামা সবসময় তার সামনে উড়নচণ্ডী বেসামাল, কিন্তু আজকে এই রূপ যেন লাজুকলতা। খারাপ লাগছে না, মুখের লাজুক আভা তাকে মনে করিয়ে দিচ্ছে কাল রাতে সেই নিজ হাতে ভালোবাসার এক নতুন অধ্যায় রচনা করে এসেছে। আজকে সারাদিন ইচ্ছে করে ফোন দেয়নি, কেন জানি দিতে ইচ্ছে করেনি। সারাক্ষণ কথা বলে কি ভালোবাসা বাড়ে, কিংবা দুজনের অনুভূতির মিলন হয়? তার মনে হয় 5 মিনিট কথা বললেও তো হয়। প্রেমের আদান প্রদান, সারাক্ষণ কানে ফোন ধরে রাখার মতো লুতুপুতু প্রেমিক সে না। ফারিয়া মোগলাই আনতে ভেতরে গেল। ফিরোজ এই ফাঁকে ইশারায় শ্যামাকে কাছে ডাকে। এই যে আপু, এদিকে এদিকে আসেন না। ফিরোজের কথা বলার স্টাইলে শ্যামা মুচকি হাসে। দুজন দুজনের দিকে তাকায়। কি অবস্থা, স্বপ্ন থেকে বেরিয়েছেন? জি। সত্যি ছিল? শ্যামা গাল ভরে আসে। জি। ফিরোজ চেয়ারে হেলান দিয়ে বসে অপলক শ্যামাকে দেখছে। ফিরোজের এই চোখের দৃষ্টি সাথে শ্যামা অপরিচিত। আগে কখনো ফিরোজ এভাবে তাকায়নি। সবসময় রাগী চোখে তাকিয়ে শ্যামাকে মেরে ফেলতে চেয়েছে। আজকেও মেরে ফেলছে, কিন্তু ভালোবাসার মরণ। এমন গভীর চোখের দৃষ্টি সরিয়ে শ্যামা হোটেলের বাইরে চলে আসে। সাথে সাথে ফোনটা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠে। রিসিভ করার পরে ফিরোজ বলল, চলে গেলে কেন? আপনি? শ্যামা সবটা কথা শেষ করতে পারে না, তার আগেই ফিরোজ বলল, আমি কি? এভাবে তাকাচ্ছিলেন কেন? আমাকে কি আজকেই প্রথম দেখলেন? প্রেমিকা হিসেবে আজকেই প্রথম দেখা। ফিরোজ কেমন ঘোর লাগা গলায় বলল, বলেছিলাম না শ্যামা আমি ভয়ঙ্কর প্রেমিক হব? শ্যামা হেসে বলল, আমি এমনই চাই। শুধু আমি কেন, সব মেয়েরই এক চাহিদা, প্রেমিক ভয়ঙ্কর রকম ভালোবাসুক। তাই নাকি? আচ্ছা, দেখা যাক সামনে কি হয়। আচ্ছা। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ কিছু বলছে না দেখে সে পিছু ফিরে দেখে তার দিকেই তাকিয়ে আছে। সে ফিসফিস করে বলল, লাভ ইউ। ফিরোজ হাসে, মিষ্টি করে হেসে বলল। আচ্ছা। ফিরোজের হাসিতে শ্যামা বরাবরের মতো মুগ্ধ, কিন্তু আচ্ছা তো তার উত্তর না। মনটা অন্য কিছু শোনার জন্য মুখিয়ে আছে। সে আবার বলল, আই লাভ ইউ। আচ্ছা। এটার উত্তর এটা না তো। কোনটা? আপনি জানেন না? না, তুই শিখিয়ে দেবে। শ্যামা বুঝতে পারে ফিরোজ দুষ্টামি করছে। সে রাগ দেখিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না। ফিরোজ বলল। আরে রাগ করলে নাকি? কিসে উত্তর দেবো বলো? লাভ ইউ। ফিরোজ কেমনতর কণ্ঠে জানো বলল। লাভ ইউ টু পাখি। এমন মায়াময় কণ্ঠ শুনে নিজেকে ঠিক রাখা যায়? শ্যামার ইচ্ছে হলো মরে যেতে, সুখে সুখে দূর আকাশে উড়ে যেতে। ইস, ভালোবাসে এত শান্তি কেন? ফিরোজটা এত আদুরে কেন? শ্যামার বুকটা এত কাঁপছে কেন? প্রেমে পড়লে কি সবারই এমন হয়? ফারিয়া এসে পড়ল। দোস্ত, আগুন গরম এনেছি, খেতে যা লাগবে না, খেলে শেষ হয়ে যাবি। শ্যামা পিছনে ফিরে ফিরোজকে আরেকবার দেখে নেয়। হাঁটতে হাঁটতে মনে মনে বলে, তোর ভাইয়ের প্রেমের আগুনেই তো আমি শেষ। মোগলাই আর কি শেষ করবে? শান্তা আর রিপনের বিয়ে ঘরোয়াভাবেই হয়েছে। স্বপন ইসলাম ছেলের জন্য পছন্দ মতো পাত্রী খুঁজে এনেছেন। বাবার পছন্দের পাত্রী দেখে রিপনেরও খারাপ লাগেনি। তার পছন্দ হতে বিয়ে হয়েছে। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম ভেবেছিলেন তাদের পছন্দ করা পাত্রী মান্যগণ্য করবে। আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িদের একদম সম্মান দিতে চায় না। প্রথম বছরখানেক শান্তা নদীর মতো শান্ত থাকলেও আস্তে ধীরে সবাই এই শান্ত নদীর ঢেউ বুঝতে পারল। শান্ত কখনো তর্ক করে না, কিন্তু কথায় আছে না, গাছের ওপর দিয়ে পানি ঢাললেই নিচে দিয়ে গাছ কাটি। শান্তা ওই রকম। শ্বশুর শাশুড়ির সাথে কখনো তর্ক না করলেও রিপনের কাছে উল্টা পাল্টে লাগিয়ে দেয়। শ্যামার সাথে উপরে উপরে ভালো হলেও মন থেকে একটুও পছন্দ করে না। শ্যামাকে বিয়ে দিয়ে বাড়ি খালি করতে পারলেই যেন শান্তি। শান্তার এই শান্ত আচরণের ফলস্বরূপ রিপন আজকাল মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। শ্যামাকে কথায় কথায় তেড়ে মারতে আসে, গালমন্দ করে। ফাতেমা বেগম করুণ চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। শান্তা তার রুম থেকে বেরিয়ে শ্যামার রুমের দিকে তাকায়। শ্যামা আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে আর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। গত কিছুদিন ধরে শ্যামা যেন একটু বেশি খুশি। ঠোঁটের কোণে হাসি শান্তার নজর এড়ায়নি। কি নিয়ে এত খুশি? শান্তা সন্ধানী চোখে এগিয়ে যায়। ননদিনী। শ্যামার গান বন্ধ হয়ে যায় আর চোখে তার ভাবির দিকে তাকিয়ে মুচকি হাসে। সুখী ভাবটা কোনোভাবেই মুখ থেকে সরছে না। সে চায় না শান্তা মুখের এই অভিব্যক্তি জানুক।
সে শান্তাকে ভালো করে চিনে। এর মুখে মধু, অন্তরে বিষ। শান্তা বলল, এত সাজো কেন সুন্দরী? শ্যামা মুখে হাসি ধরে রাখে, মাথা দুলিয়ে অভিনয় করে বলল, কলেজ যাচ্ছি না। তা বলো, আমি ভাবলাম কেন প্রেমিক পুরুষের সাথে দেখা করতে যাচ্ছ কিনা। শ্যামা মনে মনে খুব চমকায়, কিন্তু মুখের ভাব রাখে ভাবলেশীন।